মানবিক করিডর নিয়ে জাতিসংঘের সাথে আলোচনা হয়নি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সব পক্ষের সাথে কথা বলে সিদ্ধান্তের পরামর্শ বিশ্লেষকদের। ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে নির্বাচন, পুলিশ সপ্তাহের উদ্বোধনীতে আবারও জানালেন প্রধান উপদেষ্টা। পরাজিত শক্তির ব্যাপারে সতর্ক থাকার আহ্বান। অপকর্ম বন্ধ করতে নেতাকর্মীদের সতর্ক করলেন মির্জা ফখরুল। খালেদা জিয়াকে আনতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে কাজ করছে সরকার। প্রবাসীদের ভোটাধিকারের উদ্যোগকে রাজনৈতিক দলগুলোর স্বাগত। দেশের সাংবিধানিক নাম পরিবর্তনের বিরোধী বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দেখছিলেন গ্রাউন্ড 7 সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, মিয়ানমারে রাখাইনে ত্রাণ সহায়তা পৌঁছাতে বাংলাদেশের ভেতর দিয়ে মানবিক করিডর দেওয়ার বিষয়ে জাতিসংঘের সাথে কোনো আলোচনা হয়নি। এর আগে অবশ্য পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছিলেন, রাখাইনে মানবিক করিডর দিতে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত হয়েছে। এদিকে বিশ্লেষকরা বলছেন, সব পক্ষের সাথে আলোচনার মাধ্যমেই সরকারের করিডর বাস্তবায়নের প্রক্রিয়া ঠিক করা উচিত। ইমরুল কায়েসের রিপোর্ট। মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির জান্তা সরকার ও আরাকান আর্মির মধ্যে দীর্ঘ যুদ্ধ সংঘাতে সৃষ্টি হয়েছে মানবিক বিপর্যয়। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, পাশাপাশি দেখা দিয়েছে দুর্ভিক্ষের আশঙ্কা। এরই প্রেক্ষিতে রাখাইনে ত্রাণ সহায়তা পৌঁছাতে বাংলাদেশের মধ্য দিয়ে মানবিক করিডোর দেওয়ার বিষয়টি আলোচনায় আসে। গেল রবিবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, রাখাইনে মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছে অন্তর্বর্তী সরকার। নীতিগতভাবে আমরা এটা সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটার আমাদের কিছু শর্তাবলী আছে, সেগুলি আমি ডিটেলস এখন যাচ্ছি না। সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা এটা অবশ্যই কোঅপারেট করব, ইউএনের তত্ত্বাবধানে অবশ্যই। তবে মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে জাতিসংঘ বা আন্তর্জাতিক কোনো সংস্থার সাথে অন্তর্বর্তী সরকারের আলোচনা হয়নি বলে বার্তা সংস্থা ইউএনবিকে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দেখুন, এদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আবু সালেহ মোহাম্মদ ইউসুফ মনে করেন, সব পক্ষের সাথে আলোচনার মাধ্যমে সরকারের করিডোর বাস্তবায়নের প্রক্রিয়া ঠিক করা উচিত। ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে এখনো তো অনেকগুলো চ্যালেঞ্জ আছে, যে মায়ানমারের স্টেক হোল্ডার কারা কারা হবে, এটার নীতি কি হবে, বাংলাদেশের অভ্যন্তরে সকলগুলো পক্ষের সাথে কিভাবে হবে, আঞ্চলিক এবং আন্তর্জাতিকভাবে যারা আছে তাদের ভূমিকা কী হবে, সেটা আরও অনেক বেশি শর্ট আউট করার সুযোগ বা প্রয়োজনীয়তা আছে। কিন্তু মানবিক বিষয় হিসাবে বাংলাদেশ সবসময় যে সাপোর্ট দেয় সেটা অবশ্যই শক্তিশালী করবে, এবং এইটার লং টার্মে মানবিক বিষয়গুলোতে ইমপ্লিমেন্টেশনের বিষয়গুলো যদি সঠিকভাবে সাজানো যায়, তাহলে লং টার্মে বাংলাদেশের প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক তৈরি এবং মানবিকগুলো প্রমোট করার ক্ষেত্রে এটা সহযোগিতা করার সম্ভাবনাই থাকে। মানবিক করিডোর বিষয়ে না বুঝে মন্তব্য করা ঠিক নয় বলে উল্লেখ করেন তিনি। নীতিগতভাবে বাংলাদেশ হিউম্যানিটেরিয়ান বিষয়। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। মিয়ানমারের রাখাইন রাজ্যকে করিডোর দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তী সরকারের নেওয়া নীতিগত সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। মঙ্গলবার রাজধানীর খিলগাঁওয়ে জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে কথা জানান হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। মামুনুল হক বলেন, বাংলাদেশকে ব্যবহার করে সাম্রাজ্যবাদী শক্তি তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে। দেশপ্রেমিক শক্তি হিসাবে হেফাজতে ইসলাম কোনোভাবেই তা সমর্থন করে না। জানান, নারী সংস্কার কমিশনের প্রস্তাবে সবাই উদ্বিগ্ন। নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন ও সুন্নাহ বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল, সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, ফ্যাসিবাদের আমলে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার, শাপলা চত্বর সহ সব গণহত্যার বিচার এবং ফিলিস্তিন এবং ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধ, এই 4 দফা দাবির কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। আগামী 3 মে 4 দফা দাবিতে হেফাজতে ইসলাম মহাসমাবেশ করবে। সকাল 9টায় ঢাকার সরোয়ার্দী উদ্যানে এই মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম। স্বৈরাচার 15 বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করায় ভেঙে পড়েছিল আইনশৃঙ্খলা ব্যবস্থা, মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিবর্তিত পরিস্থিতিতে এখন পুলিশের সামনে চ্যালেঞ্জ আগামী নির্বাচন। পরাজিত শক্তি যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে সেদিকে সতর্ক থাকার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। রিপোর্ট সেকান্দার রেমানের।
পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, আওয়ামী লীগ সরকারের অন্যায় আদেশ পালন করতে গিয়ে বিগত দিনে ব্যাপক জনরোষে পড়ে পুলিশ। এখন পুলিশের দায়িত্ব তাদের হারানো গৌরব ফিরিয়ে আনা। স্বৈরাচারী শাসনামলের 15 বছরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করায় সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাশুল দিতে হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টি উল্লেখ করে প্রধান উপদেষ্টা ভোটের পরিবেশ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশ সদস্যদের প্রতি নির্দেশনা দেন। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয়, সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব। পরাজিত শক্তির ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। নির্বাচনের আগের সময়টা অনেক কঠিন সময়। আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অপকর্ম বন্ধ করুন, না হলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে। বিএনপি ক্ষমতা এলে জনগণের কল্যাণে কাজ করবে। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানি উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। নিজ দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মানুষের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য দল বিএনপি। কেউ অন্যায় করলে তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে। আয়নাঘর প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ যাদের ভয় পেয়েছে তাদের গুম করে আটকে রেখেছে। শেখ হাসিনা আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ সরকারের জন্য ভালো না, এ সমস্যা করতে পারে, ভীতিকর হতে পারে, জনগণ তার পিছনে বেশি থাকতে পারে, তাকে ওরা পুলিশ পাঠায় তুলে নিয়ে গিয়ে গুম, খবর নাই। আর যদি পুত্র সন্তান বা সন্তানের জনক হয়ে থাকে, তাদের ছেলেমেয়েরা জানে না যে তাদের বাপ কোথায়। এই ভয়ঙ্কর কাজগুলো করতে থেকে আল্লাহ তাআলা তাকে ওই শাস্তি দিয়েছে। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, বিএনপির অনুরোধে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন থেকে আনতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যাপারে কাজ করছে সরকার। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের হওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি। তবে বেগম জিয়া কবে ফিরবেন সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে যুক্তরাজ্যে বড় ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে। সেই সাথে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে তাকে দেশে ফেরানোর প্রস্তুতিও চলছে। জানা গেছে, তার সাথে দুই পুত্রবধূ জুবাইদা রহমান এবং সৈয়দা শর্মিলা রহমানও দেশে ফিরতে পারেন। বেগম খালেদা জিয়াকে লন্ডন থেকে দেশে আনতে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে গত সপ্তাহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি দেন। চিঠির পরিপ্রেক্ষিতেই সরকারের তরফ থেকে সহযোগিতার বিষয়টি দেখা হচ্ছে। গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান বেগম খালেদা জিয়া। টানা 17 দিন হাসপাতালে থাকার পর লন্ডন ক্লিনিক থেকে গত 25 জানুয়ারি বেগম জিয়াকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন সম্ভব নয়। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। নির্বাচন কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে প্রায় সব রাজনৈতিক দলই। তবে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ প্রক্রিয়া নিয়ে নিজ নিজ দলের মতামত আগামী 15 মের মধ্যে জানাবে দলগুলো। শুভ মাহফুজের রিপোর্ট।
মঙ্গলবার সকালে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রবাসীদের ভোটদান পদ্ধতি নির্ধারণে প্রধান রাজনৈতিক দলগুলো ও অংশীজনদের নিয়ে সেমিনারের আয়োজন করে নির্বাচন কমিশন। সেমিনারে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধির পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশ নেন। এ সময় অনলাইন ভোট, প্রক্সি ভোট ও পোস্টাল ব্যালট, প্রবাসী ভোটিংয়ের এই তিনটি প্রক্রিয়া নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। যে ভোটারের উইলটা, ভোটারের ইচ্ছা প্রতিফলিত হবে তো প্রক্সির মাধ্যমে। সেমিনারে স্বাগত বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সীমিত আকারে হলেও এবারের জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটিং শুরু করা হবে, তবে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া এটি বাস্তবায়ন করা সম্ভব নয়। প্রথম থেকে আমরা ওয়াদা করেছিলাম যে অন্তত আমরা আউট অফ কান্ট্রি ভোটিংটা ইনিশিয়েট করবো এই নেক্সট ইলেকশনে। আমরা এটা আমাদের জাতির কাছে দেওয়া ওয়াদা। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাও বিগত বছরের 16ই ডিসেম্বরের তার বক্তৃতায় জাতির কাছে একই ওয়াদা করেছেন। সেমিনার থেকে বের হয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। এ সময় এক এক দল এক এক পদ্ধতির উপর নিজেদের মতামতের কথা জানান। পালিয়ে যাওয়া আওয়ামী লীগের কর্মী এবং নেতাদের রিহ্যাবিলিটেশনের প্রজেক্ট হিসেবে কাজ না করে এটা যাতে সত্যি সত্যি বিদেশে যারা ভোটার আছে এবং যারা বৈধভাবে গেছে, যেটাতে ন্যূনতম সমস্যা রয়েছে, সব থেকে কম সমস্যা যেই সিস্টেমে থাকবে আমরা সেইটাকে গ্রহণ করে আমরা তাদের ভোটের অধিকার দিতে পারি। যেই জায়গাগুলা রিস্কি হতে পারে আমাদের ডেমোক্রেটিক প্রসেসের জন্য, সেই জন্য আমরা জানিয়েছি যে এই বিষয়ে আমাদের রিজার্ভেশন আছে। রিজার্ভেশনগুলো আমরা আগামী 15 তারিখের মধ্যে লিখিতভাবে জানাবো। নির্বাচন কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএনপি আর জামাতের নেতারাও। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের প্রস্তাব 2012 সাল থেকেই দিয়ে আসছে বিএনপি। আর জামাতের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ বলেন, এটি বাস্তবায়ন হলে সব বাংলাদেশি নাগরিক একসাথে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে। 2014 সালের নির্বাচনেরও আগে নির্বাচন কমিশন আরপিও সংশোধনের একটা উদ্যোগ নিয়েছিল। তখন আমরা বিএনপির পক্ষ থেকে যে প্রস্তাবগুলি করেছিলাম, যেটা নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা নির্বাচন কমিশনে এসেছিলাম, সেখানেও আমরা প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটের অধিকার আমরা দাবি করেছি। এবার প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে অঙ্গীকার করেছেন, নির্বাচন কমিশনারকে আশ্বস্ত করেছেন, জামাত ইসলামী তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে যে প্রবাসীদের ভোটার করতে হবে। আমরা আশা করি আগামী নির্বাচনে প্রবাসীরা ভোটাধিকার পাওয়ার মাধ্যমে বাংলাদেশে প্রত্যেকটি নাগরিকের যে নাগরিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। নিজেদের তাৎক্ষণিক পরামর্শের পাশাপাশি আগামী 15 দিনের মধ্যে চূড়ান্ত মতামত দেওয়ার কথাও জানান দলগুলোর প্রতিনিধিরা। কারণ যাকে নমিনেশন। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক জানিয়েছেন, বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তনের ঘোর বিরোধী তার দল। আর জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, তারা এমন একটি সনদ তৈরি করতে চান যাতে কেউ আর ক্ষমতায় গিয়ে স্বৈরাচার হয়ে উঠতে না পারে। মঙ্গলবার জাতীয় ঐক্যমত্য কমিশন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে সংস্কার নিয়ে মত বিনিময় করে। দলটির সভাপতি সাইফুল হক বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের আয়োজন করতে গেলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। উপযুক্ত সময়ে সংস্কারের জন্য উপযুক্ত কাজ শুরু করেছে সরকার। ঐকমত্যের প্রশ্নে বেশি রশি টানাটানি করলে ছিঁড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কমিটমেন্ট অনুসারে একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনকে প্রধান ধরে কাজটি এগোতে পারলে এই উদ্যোগ সফল হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের যেহেতু কোনো রাজনৈতিক এজেন্ডা নেই, তাই ন্যূনতম সময় মে-জুনের মধ্যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাবে বলেও আশা প্রকাশ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক। আমাদের লক্ষ্য এক, আমাদের উদ্দেশ্য এক। আমরা চাই, বাংলাদেশের মানুষ চান, যারা প্রাণ দিয়েছেন তাদের কাছে আমাদের অঙ্গীকার, তাদের কাছে আমাদের দায় হচ্ছে আমরা যেন এই সুযোগকে হাতছাড়া না করি, যেন আমরা প্রকৃতপক্ষেই রাষ্ট্র বিনির্মাণের প্রক্রিয়াটা শুরু করতে পারি। যে বক্তব্যটি আমরা খুব পরিষ্কার করে উল্লেখ করেছি সেটা হচ্ছে যে আমরা মনে করি যে আমাদের রাষ্ট্রের যে
মূল নীতিমালা যেগুলো আছে আমরা বলেছি সেই মূল নীতিমালাগুলোকে অক্ষুণ্ণ রাখা দরকার। আমরা বলেছি যে এখানে আমাদের সমাজে যদি আপনাকে সাম্য এখানে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে গণতান্ত্রিকভাবে পর্যায়ক্রমে কিভাবে বাংলাদেশের বৈশিষ্ট্য নিয়ে আমরা সমাজতন্ত্র করব, যেটা আমাদের মূল নীতিমালার মধ্যে ছিল, সেটা উল্লেখ থাকা দরকার। বাংলাদেশের সঙ্গে $470 কোটি ঋণ কর্মসূচির চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসঙ্গে ছাড়ের বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর মনোভাব ইতিবাচক বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অর্থ উপদেষ্টা বলেন, IMF এর কাছ থেকে 1.2 বিলিয়ন বাজেট সাপোর্ট চেয়েছে বাংলাদেশ, এতেও সম্মতি দিয়েছে সংস্থাটি। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এই তথ্য জানান তিনি। উপদেষ্টা বলেন, বিশ্বব্যাংক ও IMF এর অর্থ ছাড়াই বাংলাদেশ ভালো চলছে, তাই সব চাপিয়ে দেওয়ার শর্ত মেনে নিতে হবে এমন নয়। ট্রাম্পের নতুন শুল্ক নীতির বিষয়ে সালেউদ্দিন বলেন, মার্কিন প্রশাসনের নতুন শুল্ক আরোপের বিষয় নিয়ে এবারের যুক্তরাষ্ট্র সফর ইতিবাচক প্রভাব ফেলবে দুদেশের বাণিজ্যে। এর মধ্যে দেশটির সঙ্গে নতুন করে বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্য বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। বলেন, এত বড় দেশের সঙ্গে বাণিজ্য নিয়ে তর্কে যাবে না বাংলাদেশ। জানান, 3 মাস পর শুল্ক আরোপের নতুন সিদ্ধান্ত যাবে ট্রাম্প প্রশাসন। সরকারের আমলাতন্ত্র দক্ষতা ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়তে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে মন্তব্য সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমানের মতে, ট্রাম্পের শুল্ক নীতি বাংলাদেশে চীনের বড় অঙ্কের বিনিয়োগ আসার সম্ভাবনা তৈরি করেছে। মঙ্গলবার রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির মিডিয়া ব্রিফিংয়ে এসব বলেন তারা। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বর্তমান পরিস্থিতি ও সংস্কার চিন্তা বিষয়ে মিডিয়া ব্রিফিং করে সিপিডি। এতে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, চরম বৈষম্য ও অবহেলার শিকার কারিগরি শিক্ষা। দক্ষতা ভিত্তিক সমাজ গড়তে আমলাতন্ত্র প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে বলেও মনে করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ট্রাম্পের শুল্ক নীতি বাংলাদেশে বিনিয়োগে বড় সম্ভাবনা তৈরি করেছে বলে মনে করেন ডক্টর মোস্তাফিজুর রহমান। শুধু দক্ষতা ভিত্তিক সমাজ নয়, কারিগরি শিক্ষা সমাজে উদ্যোক্তা তৈরি করতে সহায়ক বলে মনে করে সিপিডি। সুবর্ণা মোস্তফা, অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, নিপুণ আক্তার ও জায়েদ খান সহ 17 অভিনয় শিল্পীর বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা হয়েছে। 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ভাটারা থানাধীন এলাকার একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে। পুলিশ এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সংশ্লিষ্ট 283 জন ও অজ্ঞাতনামা 300-400 জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছে এনামুল হক নামে এক ব্যক্তি। বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অভিনেত্রী রোকেয়া প্রাচী, সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, মেহের আফরোজ শাওন ও আজিজুল হাকিম সহ 17 অভিনয় শিল্পীকে এই মামলায় আসামি করা হয়েছে। এদিকে জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানকে মারধর করে থানায় সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার রাজধানীর কাকরাইল এলাকায় এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় অভিনেতা সিদ্দিকের পরনের কাপড় ছিঁড়ে ফেলছে বিক্ষুব্ধ জনতা। তাকে মারধর করে স্লোগান দিতে দিতে থানার দিকে নিয়ে যায় তারা। সিদ্দিককে গুলশান থানায় হত্যা মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। সিদ্দিক অভিনয়ের পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ঢাকা 17 এবং টাঙ্গাইল 1 আসন থেকে একাধিকবার আওয়ামী লীগের হয়ে মনোনয়ন নেওয়ার চেষ্টা করেও পাননি তিনি। সংবাদ শেষ করব গ্রাউন্ড 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মানবিক করিডোর নিয়ে জাতিসংঘের সাথে আলোচনা হয়নি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সব পক্ষের সাথে কথা বলে সিদ্ধান্তের পরামর্শ বিশ্লেষণ। ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে নির্বাচন। পুলিশ সপ্তাহের উদ্বোধনীতে আবারও জানালেন প্রধান উপদেষ্টা, পরাজিত শক্তির ব্যাপারে সতর্ক থাকার আহ্বান। অপকর্ম বন্ধ করতে নেতাকর্মীদের সতর্ক করলেন মির্জা ফখরুল। খালেদা জিয়াকে আনতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে কাজ করছে সরকার। প্রবাসীদের ভোটাধিকারের উদ্যোগকে রাজনৈতিক দলগুলো স্বাগত। দেশের সাংবিধানিক নাম পরিবর্তনের বিরোধী বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। যতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।